নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। বাংলার কথা নিয়ে আমরা হাজির জলপাইগুড়িতে। Presented by EIILM Kolkata, co-powered by Adi Joshomati Jewellery Stores, Marina Medical Center Private Limited, Monoranjan Saha Memorial B.Ed College, Jalpaiguri Jela Porishod, Jalpaiguri Partner, Hotel Golden Valley, Monoj Electronics, Aurobindo Gram Panchayat, Shodor Block, Jalpaiguri, Bahadur Cold Storage Private Limited, West Bengal Emar Dealer Association। জমজমাটি গল্প, আড্ডা এবং বিতর্ক অবশ্যই করে থাকবে। জলপাইগুড়ির বিশিষ্ট মানুষরা, সাধারণ মানুষরা এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা যারা জড়িয়ে রয়েছেন জলপাইগুড়ির উন্নয়নের জন্য, তাদেরকে সম্মানিত করে আমরাও সম্মানিত বোধ করব। কিন্তু তার আগে আমাদের দুই প্রতিনিধি জলপাইগুড়ির প্রদ্যুৎ দাস এবং অরূপ বসাক মালবাজারে, দুজনকেই মঞ্চে ডেকে নেব। যেখানে এত জলপাইগুড়ির মানুষজনেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছে, সেখানে ভালো না লাগলে পারবে? এই দিনটার জন্য আমরা কিন্তু সবসময় অপেক্ষা করে থাকি। গত বছর হয়নি, এবার হলো, সবাই ভালো চাচ্ছে এবং আমরাও চাই প্রতি বছর যাতে এরকম প্রোগ্রাম হয়। যেমনটা বলছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সম্মানিত করার চেষ্টা করব। প্রথমেই আমরা অনুরোধ করব EIILM ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে মূলত যে আয়োজন করা হয়েছে এবং যাতে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারেন এবং তাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হতে পারে। EILM কলকাতা এখন একটা গ্লোবাল প্রতিষ্ঠান। এখন EILM কলকাতার পরিধি শুধু এখানে সীমাবদ্ধ নেই, আমাদের বিশ্বব্যাপী 42টা ইউনিভার্সিটির সঙ্গে রিসার্চ কোলাবোরেশন আছে, আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, আমাদের কলকাতার সবকটি ক্যাম্পাস, জলপাইগুড়ি ক্যাম্পাস, সব জায়গা থেকে ছেলেমেয়েরা বাইরে গেছে, তারা অন্য বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে ইন্টারাক্ট করেছে এবং ফিরে এসে এখানে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে তারা মনোযোগ দিয়েছে। ম্যানেজমেন্ট শিক্ষাটা এখন আর সেই পুঁথিগত বিদ্যার মধ্যে নেই, ম্যানেজমেন্ট শিক্ষাটা এখন হ্যান্ডস অন হয়ে গেছে, যেই জন্যে এই শিক্ষার জন্যে কর্পোরেটের সঙ্গে কানেকশন ভীষণ প্রয়োজন, যেটা আমরা কলকাতার সব ক্যাম্পাস, জলপাইগুড়ি ক্যাম্পাস সব মিলে একসাথে আমরা করাচ্ছি। আজকে আমাদের পূর্ব ভারতে আমি এটা বলতে পারি EILM কলকাতা একটা বিশিষ্ট স্থান দখল করে নিয়েছে পূর্ব ভারতে, যে এই ছেলেমেয়েদের যে ক্যারিয়ার তৈরি করতে তারা সাহায্য করছেন। আমি এটাকে বলবো হ্যান্ড হোল্ডিং, হাত ধরে নিয়ে যাওয়া, আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের জলপাইগুড়ি ক্যাম্পাস এই 6 বছর হতে চললো, 5 বছর হয়ে গেছে, সব মিলে আমরা এখন গড়ে উঠছি। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইটুকু, থ্যাংক ইউ, নমস্কার। EIILM কলকাতা জলপাইগুড়ি সমগ্র উত্তরবঙ্গের কাছে একটি অন্যতম ম্যানেজমেন্ট শিক্ষার সেরা প্রতিষ্ঠান। EIILM শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, মানুষ তৈরির কাজে জোর দেয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, ম্যানেজমেন্ট শিক্ষার সমস্ত কোর্স পড়ানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রছাত্রীদের কর্মজীবনের সঠিক দিশা দেখানোই প্রধান লক্ষ্য। অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত পরিকাঠামো এই প্রতিষ্ঠানের ভিত। জলপাইগুড়ি জেলার শিক্ষা মানচিত্রে বিশেষ অবদানের জন্য EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস জি 24 ঘন্টার বাংলার কথা সম্মানে সম্মানিত। আমরা অনুরোধ করব শ্রী ভাস্কর চক্রবর্তীকে, জলপাইগুড়ি ক্যাম্পাসের দায়িত্বপ্রাপ্ত, তাকে মঞ্চে আসার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রীমতী কৃষ্ণা রায় বর্মনকে, জেলা সভাধিপতি জেলা পরিষদে। ভাস্কর বাবু, আপনার প্রতিক্রিয়া এই পুরস্কার পাওয়ার পর? জি 24 ঘন্টাকে তো অসংখ্য ধন্যবাদ এই রেকগনিশনটা দেওয়ার জন্য। EILM কলকাতা ক্যাম্পাসটাকে আমরা কনসিডার করি ইট ইজ এন ট্রান্সফরমেশন সেন্টার। কারণ কি, আমরা দেখি রুরাল এরিয়ার ছেলেমেয়েরা যারা হয়তো খালি স্বপ্ন দেখতো, কীভাবে বাস্তব করবে তাদের স্বপ্নকে জানতো না, তারা যখন আমাদের কলেজে পড়তে আসছে, তাদেরকে আমরা 3 বছর 4 বছর ধরে পড়াচ্ছি এবং একটা কর্পোরেট ক্যারিয়ারে ওরা যাচ্ছে, ওদের একটা স্মাইলিং ফেস, ওদের ফ্যামিলি খুশি হচ্ছে, আলটিমেটলি উই আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য সোসাইটি। বাঙালি মানে বাঙালি জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে গয়না। বিয়ে হোক বা বিপদ, সবেতেই কিন্তু গয়নার একটা অমূল্য রতনের
প্রয়োজনীয়তা থাকে। আদি যশোমতী জুয়েলার্সের তরফ থেকে অত্যাধুনিক খাঁটি নতুন রকমভাবে চেষ্টা করছে নিজেদেরকে পরিপূর্ণভাবে করে তোলার জন্য। ঠিক কিরকম ভাবে তাদের কর্মকাণ্ড চলে? আদি যশোমতী জুয়েলারি স্টোর্স প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ রায় কর্মকার মা যশোমতী রায় কর্মকারের নামে দোকানের নামকরণ করেন। 1946 সালে তৈরি জুয়েলারি ব্যবসা কেবল জলপাইগুড়ি নয়, সমগ্র উত্তরবঙ্গে পরিচিত। বর্তমানে 220 জন স্বর্ণ কারিগর এক্সক্লুসিভ ডিজাইনের অলংকার তৈরি করেন। জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত আদি যশোমতী জুয়েলারি স্টোর্স। আদি যশোমতী জুয়েলার্সের তরফ থেকে শ্রী সত্যজিৎ রায় কর্মকার এবং শ্রী অভিজিৎ রায় কর্মকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যশোমতীর বিস্তার তো অনলাইনের মাধ্যমে শুধু জলপাইগুড়ির মধ্যে বা উত্তরবঙ্গে নেই, এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। প্লাস আমাদের যে কারিগর যে ইউনিট রয়েছে সমগ্র উত্তরবঙ্গে, মানে জলপাইগুড়ি, ময়নাগুড়ির সাথে ধূপগুড়ি, সেই এক্সক্লুসিভ কালেকশন আমরা সমগ্র মানে ইন্ডিয়াতে আমরা সাপ্লাই দিচ্ছি অনলাইনের মাধ্যমে। আর এরপর যেদিকে আমরা নজর রাখবো, রাত 2টো, রাত 12টা, ভোর 5টা হলে যদি কখনো কোনো অসুবিধা হয় দৌড়তে হবে কাদের কাছে? নার্সিংহোম বা হাসপাতালের কাছে, যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নানান সময়। মেরিনা নার্সিংহোম মূলত তাদের কর্মকাণ্ড কিরকম ভাবে দিনরাত 24x7 চলছে দেখব। মেরিনা মেডিকেল সেন্টার 1997 থেকে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার মানুষকে স্বল্প মূল্যে আধুনিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে মেরিনাই প্রথম জলপাইগুড়িতে আইসিইউ, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে পরিষেবা সহ অত্যাধুনিক মডিউলার ওটির সুব্যবস্থা স্বাস্থ্য পরিষেবায় চালু করেছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইএনসি, ডাব্লিউবিএনসি ও ডাব্লিউবিইউএইচএস অনুমোদিত জিএনএম ও বিএসসি ফিমেল নার্সিং কলেজ চালু করেছে। চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কাজে সব সময় নিজেদের নিয়োজিত করে চলেছে মেরিনা মেডিকেল সেন্টার। চিকিৎসা ক্ষেত্রে জেলায় বিশেষ অবদানের জন্য জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত মেরিনা মেডিকেল সেন্টার। মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করব সোমনাথ গুহ, ডিরেক্টর নার্সিং কলেজ, তাকে এবং তারই সঙ্গে ডক্টর দেবব্রত গোপ, চিকিৎসক, এবং দিদিকে অনুরোধ করব তাদের হাতে প্লিজ সার্টিফিকেট এবং স্মারক তুলে দেওয়ার জন্য। সবার আগে তো জি 24 ঘন্টাকে ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য এবং আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। 1997 থেকে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির আশেপাশের যে গ্রামাঞ্চল আছে ওখানকার মানুষদের আমরা পরিষেবা দিয়ে চলেছি। আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট 24 ঘন্টা খোলা থাকে এবং সপ্তাহে 7 দিন। যে জলপাইগুড়িতে একটি নার্সিং কলেজ ছিল না, কাজেই এটা জলপাইগুড়িবাসীর কাছে একটা বিশেষ সুযোগ নার্সিংয়ের আঙিনায় প্রবেশ করার জন্য। শিক্ষক তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলক যে শিক্ষাগুলো তাদেরকে নিতে হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিএড। আর এই বিএড শিক্ষা দেবার জন্য মনোরঞ্জন সাহা বিএড কলেজ অগ্রণী ভূমিকা পালন করছেন জলপাইগুড়ির বুকে। তাদের পথ চলা মূলত কত বাধা পেরিয়ে দেখে নেব। মনোজ কুমার সাহা একজন বিশিষ্ট সমাজসেবী। রামসাইয়ের বুধুরাম বস্তি এলাকার দুস্থ আদিবাসী শিশুদের পড়াশোনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছেন। দুস্থ মেয়েদের নিজ খরচে বিবাহের ব্যবস্থা করেছেন। ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য মনোজ কুমার সাহা জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত। মনোজ কুমার সাহা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্লিজ স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। একটা সম্বর্ধনা বা একটা সম্মান বাড়তি উৎসাহ দেয়। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার আজকে 45 বছর বয়স, শুধু পরিবেশ থেকে নিয়েই গেছি। যে কর্মকাণ্ড আছে সেগুলো কিছু না, আমরা যতটা পরিবেশ থেকে নিয়েছি তার কিছুটাই এখনো পর্যন্ত পরিবেশকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাজেশ ছেত্রী বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজ এবং সামাজিকভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার জন্য। ব্যক্তি রাজেশ ছেত্রীর পথ চলা সমাজকে নিয়ে ঠিক কিরকম ভাবে দেখাবো। রাজেশ ছেত্রী বাগরাকোটের চান্দা কোম্পানি এলাকার বাসিন্দা, একজন ব্যবসায়ী এবং সমাজকর্মী। আগাগোড়া মানুষের জন্য কাজ করছেন। মানুষের অভাব অভিযোগ পেলেই ছুটে যান তিনি। গরিব মানুষের জন্য বিভিন্ন সময় জামা কাপড়, খাবার তুলে দেন তিনি। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য রাজেশ ছেত্রী জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত।
আমরাও আপ্লুত, কিন্তু এই মুহূর্তে তিনি অনুপস্থিত থাকায় অরূপ বসাককে অনুরোধ করব দিদির হাত থেকে এই স্মারক এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। প্রদ্যুৎ, একটুখানি সাহায্য করা দরকার, কারণ তোমারই সহকর্মী রাসেল সরকার একই রকমভাবে নানান সামাজিক ক্ষেত্রে তিনি ব্যক্তি হিসেবে সাহায্য করেছেন সমাজের নানান ক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য বা পাশে থাকার জন্য। কিভাবে দেখব। রাসেল সরকার মালবাজার ব্লকের ওদলাবাড়ির বাসিন্দা, একজন ব্যবসায়ী এবং সমাজসেবী। করোনার সময় থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, পাশাপাশি দুস্থ গরিব মানুষদের পাশে থেকেছেন। গরিব পরিবারের ছেলে মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহযোগিতা করে থাকেন, পাশাপাশি পরিবেশ নিয়েও কাজ করে যাচ্ছেন রাসেল সরকার। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য রাসেল সরকার জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত। রাসেল বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, প্লিজ মঞ্চে আসুন, এবং তারই সঙ্গে কিন্তু তার হাতে কৃষ্ণাদিকে অনুরোধ করব স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। একটা সম্মান মানুষকে এগিয়ে নিয়ে যায়, কেমন লাগছে? আর তার সঙ্গে ছবিটা কিন্তু দারুণ লাগলো হাতির সামনে, জলপাইগুড়ির পূর্ণ আইডেন্টিক্যাল। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে এত বড় সম্মান দেওয়ার জন্য। আর এরপর যেদিকে আমরা নজর রাখবো, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও কিন্তু নানানভাবে চেষ্টা করা হয় যাতে পঞ্চায়েত এলাকার মানুষের কাছে যে পরিষেবা সরকার দ্বারা প্রদত্ত সেই পরিষেবাগুলো যাতে তুলে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত তার একদম গ্রাসরুট লেভেল, তো এখানে কাজ করার অনেক অপরচুনিটি আছে, সেই সুযোগটা সবার দ্বারা পেয়েছি। আর এরপর যেদিকে আমরা নজর রাখবো, মনোজ ইলেকট্রনিক্সের তরফ থেকে তাদের যে পথ চলা মূলত ঠিক কিরকম। আর মনোজ ইলেকট্রনিক্সের তরফ থেকে বিনোদ চৌচুরিয়া কর্ণধার, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং তার হাতে দিদিকে অনুরোধ করব পুরস্কার এবং স্মারক। দুজনই এসছেন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। 24 ঘন্টাকে ধন্যবাদ জানাই, আর এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো। আর এরপর যেদিকে আমরা নজর রাখবো, কোল্ড স্টোরেজ। বাহাদুর কোল্ড স্টোরেজ, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তার ভিডিও আপনাদের সামনে যেমন তুলে ধরবো। প্রকাশ খেরি এবং বিনীত খেরিয়া, দুজনকে, দুই কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জি 24 ঘন্টা আমাকে যে সম্মান দিয়েছে তা আমি খুব গর্বিত। জলপাইগুড়ি জেলাতে মানে এই 25 বছরের মধ্যে 25 গুণ চাষ বেড়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, আগামী দিন আরো উন্নতি হবে। আর এরপর যেদিকে আমরা নজর রাখবো, সৈদুল ইসলাম, তিনিও কিন্তু জলপাইগুড়ির মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে থাকেন সামাজিকভাবে। কোন পথে দেখব। সৈদুল ইসলাম দক্ষিণ ওদলাবাড়ি এলাকার বাসিন্দা, একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। ছোটবেলা থেকে মানুষের সেবা করার ইচ্ছা ছিল মনে, ইচ্ছেকে পাথেয় করে সমাজের জন্য কাজ করে চলেছেন। কোনো মানুষের বিপদের কথা শুনলেই দিন রাতের হিসেব না করে নিজের সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সৈদুল ইসলাম জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত। আর সৈদুল ইসলাম এই মুহূর্তে যেহেতু অনুপস্থিত, তার হয়ে পুরস্কার নিয়ে নিচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অরূপ বসাক। অরূপের হাতে কৃষ্ণাদিকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য, অর্থাৎ স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। কৃষ্ণাদি, আমরা একটা চেষ্টা করছি জলপাইগুড়ির বিভিন্ন ক্ষেত্রে মানুষের বক্তব্য, তাদের কাজ তুলে ধরার জন্য। কেমন লাগছে এই একটা উদ্যোগ? সর্বপ্রথমে আমি জি 24 ঘন্টাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার জেলার এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর আমার
যে জেলার উন্নয়নের কাজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে ধারা আমার জেলাতে যে ছড়িয়ে পড়েছে, সেই ছড়িয়ে পড়ার আপনারা যে উপহার দিলেন, এজন্য আপনাদের জি 24 ঘন্টাকে আমার তরফ থেকে, আমার জেলা পরিষদের তরফ থেকে কুর্নিশ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর এরপর বিজয় গোপাল চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সম্পাদক স্মল টি গোয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, এবং তারই সঙ্গে এবার যেদিকে আমরা নজর রাখবো, নবিউল আলম সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সাহায্য করছেন। নবিউল আলমকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। প্লিজ শ্রী বিজয় গোপাল চক্রবর্তীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। জি 24 ঘন্টা ইনভাইট পাওয়ার পরে আমি আজকে এখানে আসতে পারায় আমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে চলুন, নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকুন, এই চেষ্টা থাকবে। রোহিত গুপ্তা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি সাহায্য করে থাকেন সাধারণ মানুষকে। রোহিত গুপ্তার এই স্মারক এবং তারই সঙ্গে মেমেন্টো তুলে দেওয়ার জন্য অরূপ বসাকে অনুরোধ করব। ফিরোজ খান পরিবেশ প্রেমী বা পরিবেশ কর্মী, একটা প্লাস্টিক বা একটা ক্যারি ব্যাগ সেটা ফেলে দিলে কতটা যে অপকার হতে পারে সমাজের আমরা বুঝতে পারি না, জল জমলে দোষ দিই তখন মনে পড়ে। অরূপকে অনুরোধ করব বিজয়বাবুর হাত থেকে এই স্মারক এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। দীনেশ চন্দ্র বিশ্বাস একই রকমভাবে তিনিও পরিবেশের সঙ্গে যুক্ত। দীনেশ চন্দ্র বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং দীনেশ বাবুর আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কবিতার ছত্রে ছত্রে তিনি জলপাইগুড়ির মানুষকে ভরিয়ে রাখেন। দীনেশ বাবু দু চার কথা এবং তারই সঙ্গে কবিতা প্লিজ। জি 24 ঘন্টাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য। আমি খুঁজি যারে পাই না তারে, কেন এমন হয় আত্মভোলা আমি, সবই ভুলে যাই আমার অস্থির চিত্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা যেদিকে নজর রাখবো, নীল রতন লাহিড়ী এবং তারই সঙ্গে উৎপল সরকার, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এমআর রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ির তরফ থেকে যাতে সুস্থভাবে বন্টন করা সম্ভব হয় মানুষের কাছে, যাতে এই খাদ্য সামগ্রী পৌঁছানো যায়। একটা সম্মান পাওয়ার পর কেমন লাগছে? ধন্যবাদ জি 24 ঘন্টাকে, আজকে আমাদের এই কাজকে আপনারা স্বীকৃতি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমরা যেদিকে নজর রাখবো, ভরত পাসওয়ান গোল্ডেন ভ্যালি হোটেলে ভরতবাবুর তরফ থেকে তার ম্যানেজার এসে উপস্থিত হয়েছেন। প্লিজ তার হাতে আমরা তুলে ধরছি সার্টিফিকেট এবং তারই সঙ্গে মেমেন্টো তুলে ধরছি। ধন্যবাদ জি 24 ঘন্টাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আর এরপর যেদিকে নজর রাখবে, সদর পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিনয় রায় সভাপতি এই পঞ্চায়েতের সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। এটা খুবই আনন্দের ব্যাপার। আমাদের পঞ্চায়েত সমিতির 14টা গ্রাম পঞ্চায়েত, সেখানে 42টা মেম্বার, সেখানে 9খানা স্থায়ী সমিতি রয়েছে, বলতে গেলে একটা মিনি বিধানসভা সেখানে আর কি, সব ধরনের দপ্তর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নীতিশ আগরওয়াল ব্যবসায়িক ক্ষেত্রে যেমন চেষ্টা করছেন, তার পাশাপাশি কিন্তু সামাজিকভাবে মানুষের পাশে থাকারও চেষ্টা করছেন। নীতিশ আগরওয়ালের হয়ে স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রদীপ গোয়েল বাণীচিরা বাগানের তরফ থেকে, চা বাগানের তরফ থেকে কর্ণধার প্রদীপ গোয়েল, অরূপের হাতে স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব তার অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে। বিজয়বাবু একটুখানি প্লিজ সামনে আসবেন। জি 24 ঘন্টার তরফ থেকে পুরস্কারের মাধ্যমে, স্মারকের মাধ্যমে তাদের কাজকে স্বীকৃতি জানানোর চেষ্টা, আপনার কেমন লাগলো? 150 বছরের পুরনো জলপাইগুড়ি জেলার চায়ের শহর, সেখানে আপনাদের স্বাগত জানাই এবং খুব ভালো লাগছে এরকম একটা প্রোগ্রাম। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক ডিস্ট্রিক্ট। আপনারা যেভাবে এগিয়ে চলছেন, সম্মানিত করছেন, এটা খুব ভালো জিনিস। বাংলার কথার মাধ্যমে জলপাইগুড়ির মানুষ কি বলতে চান, বিরতির পর ফেরত আসবো, সঙ্গে থাকুন। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। বাংলার কথা নিয়ে আমরা উপস্থিত হয়েছি জলপাইগুড়িতে। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী চন্দন ভৌমিক, মেন্টর, জলপাইগুড়ি জেলা পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের জেলার নেতার তরফ থেকে চন্দন ভৌমিক রয়েছেন। চন্দনবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও বিজেপির তরফ থেকে রয়েছেন শ্যাম প্রসাদ মুখপাত্র এবং জেলা সম্পাদক। আর অপরদিকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে শ্রী মনোজ শাহ, কর্ণধার, মনোরঞ্জন সাহা বিএড কলেজের তরফ থেকে, এবং রয়েছেন ভাস্কর চক্রবর্তী EIILM জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে। চন্দনবাবু, প্রথমেই আপনার কাছে আসবো। কি করলেন জলপাইগুড়ি মানুষের জন্য? এখনও তো কিন্তু চা বাগান নিয়ে প্রশ্ন রয়েছে, রাস্তা নিয়ে প্রশ্ন রয়েছে, টোটো নিয়ে প্রশ্ন রয়েছে, অবৈধ বালি খাদান নিয়ে প্রশ্ন রয়েছে। কি করলেন বা কি করবেন? আজকে এই আপনাদের এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর হিসাবে আমাকে
আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ জানাই। এবং আপনি যে প্রসঙ্গ তুললেন এটা আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি তাতে এটা সঙ্গত নয়। কি করলেন বলতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে 2011-র পর থেকে জলপাইগুড়ি জেলা যেভাবে এগিয়ে চলছে এবং জলপাইগুড়ি জেলার 80টি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলোর যে উন্নয়ন হচ্ছে সেটা পরিষ্কার। তো আর বিগত দিনে কি ছিল, মানে চা বাগানের প্রসঙ্গ আপনি তুললেন। বন্ধ চা বাগান একসময় জলপাইগুড়ির একটা যন্ত্রণা ছিল, কিন্তু এই মাটি মানুষের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা পরিচালিত সরকার, সেই সরকার আসবার পর বন্ধ চা বাগানের যে দুর্দশা, বেশিরভাগ চা বাগানের একটা প্রবণতা ছিল তারা বন্ধ করার, কারণ এখন ফ্লাকিং হয় না, এখন প্রোডাকশন হয় না, সে প্রবণতাটা দূর হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রে আপনারা যদি বলেন, বিশেষত চা বাগানে শ্রমিকদের যে দায়িত্ব চা বাগান কর্তৃপক্ষের ছিল, সেই দায়িত্বের একটা বড় অংশ রাজ্য সরকার এখন বহন করছেন। আপনারা জানেন রেশন ব্যবস্থার থেকে শুরু করে বাচ্চাদের ক্রেজ থেকে শুরু করে এবং চা সুন্দরীর মতন একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের বাড়ি দেওয়া হচ্ছে এবং পানীয় জলের সুব্যবস্থা করা হচ্ছে। ওয়েজেস নিয়ে সর্বোচ্চ ওয়েজেস যে বর্তমানে চা শ্রমিকেরা যেটা পান, এবং আরও অনেক সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে, নন ওয়ার্কারদের সমস্যা আছে, ছোট চা বাগান ক্ষুদ্র চা বাগানগুলো তাদের কিছু কিছু সমস্যা আছে, এবং এটা সার্বিক বিশ্বের চায়ের যে ব্যবস্থা সেই ব্যবস্থার উপর নির্ভরশীল। এবং আর একটা বিষয় যেটা আপনাকে জানানো উচিত, আমরা যেটাই জর্জরিত সেটা হচ্ছে জলপাইগুড়ির শহরের ভেতরে যখন আমরা দেখি যে একটা টি অকশন সেন্টার দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। মিস্টার প্রসাদ, আপনার কাছে আসবো। চন্দনবাবু তো বলছেন রাজ্যের তরফ থেকে চা সুন্দরী প্রকল্প হোক বা সার্বিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা হোক, 2011 থেকে আজ অবধি সার্বিকভাবে চেষ্টা করছেন, আপনারা কি করলেন? প্রথমেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, জি 24 ঘন্টাকে বিশেষ করে ধন্যবাদ। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। চন্দনবাবু খুব সুন্দর করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন, যেটা বলতেই হয়, কারণ একটু আগে গোপালবাবু, যিনি ছোট চা বাগান নিয়ে ক্রমাগত আন্দোলন করে যাচ্ছেন, বিভিন্ন সময় তাকে কেন্দ্র সরকারে ছুটতে হয়, তিনি কোনো সময় বলতে পারেন না যে কেন্দ্র সরকার থেকে তাকে কোনো সময় তাকে সময় দেওয়া হয়নি, তার সাথে কথা বলা হয়নি, তার কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং সেই লক্ষ্যে কাজ করা হয়। তিনি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বলেছেন উত্তরবঙ্গে শুধু চা বাগানেরই ধোঁয়া ওড়ে, আর কোনো ধোঁয়া ওড়ে না। এটা কিন্তু একটা বড় একটা মাইল ফলক। কেন চা বাগান ছাড়া উত্তরবঙ্গে আর কিছু হলো না? উনি যে চা বাগানগুলোর কথা বলছেন, রাজ্য সরকারের চা বাগান, যেখানে এখনও মানুষ অনাহারে অর্ধাহারে থাকে, যেখান থেকে হিউম্যান ট্রাফিকিং, ছোট ছোট মেয়েগুলোকে বিক্রি করে দেওয়া হয় বিশ্বের দরবারে, এর দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারের। এবং দেখুন, তিনি টি অকশন সেন্টারের কথা বলছেন। টি অকশন সেন্টারের ক্ষেত্রে একা কেন্দ্রের নয়, কেন্দ্রের চিঠি, আমাদের এখানে একজন ছোট ভাই আছে, তিনি টি অকশন নিয়ে ক্রমাগত প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, প্রধানমন্ত্রী তরফ থেকে সেটার তদারকি করা হচ্ছে এবং করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র রাজ্য যদি এক টেবিলে না বসে তবে সেই গাড়ি চলতে পারে না, কেন উন্নয়নের চাকা দুজন না মিটলে একসাথে এগোতে পারে না। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চন্দনবাবুর কাছে আসার চেষ্টা করব, তার আগে প্রদ্যুৎ এবং অরূপকে বলবো একটুখানি দর্শকদের কাছে যেতে, সংক্ষেপে প্রশ্ন করুন। হাত তুলুন প্লিজ। আমি তপন গৌড়া, একজন সমাজকর্মী। আমি যেটা জ্বলন্ত সমস্যা জলপাইগুড়ির, রাজ্য সরকারের প্রতিনিধি চন্দনবাবু এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি শ্যামবাবুর কাছে অনুরোধ করব, যেটা শিলিগুড়িতে আছে, মানিকতলায় আছে ব্লাড ব্যাংক, সারা জেলা রোড অ্যাক্সিডেন্ট, কেমো থেরাপি, ডায়ালিসিস, রক্তের চাহিদা প্রচুর, ব্লাড ব্যাংকের ক্যাপাসিটি বাড়ানোর জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার দায়িত্ব পালন করুন। এটা জলপাইগুড়ির একদম জ্বলন্ত সমস্যা। আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। মিস্টার প্রসাদ, চন্দ্রবাবু আসবো প্লিজ। দেখুন, মেডিকেল কলেজের জন্য আমাদের সাংসদ ব্লাড ব্যাংক তদারকি করেছেন, বলছি মেডিকেল কলেজটি এখানে হচ্ছে, ব্লাড ব্যাংকের জন্য আমরা আন্দোলন করছি। জলপাইগুড়িতে ব্লাড ব্যাংক দরকার, কারণ হচ্ছে যদি সাদা রক্ত দরকার, আপনারা কি করবেন? উনি বলছেন সাহায্য করবেন। আমাদের সাংসদ অলরেডি এটা নিয়ে কথা বলছেন। আমরা চাইবো খুব দ্রুত, আমি প্রথমেই একটা কথা বলেছি যে দুটো গাড়ির চাকা যদি একসাথে না হয় যেতে পারে না। আমি এখানেও বলছি সাংসদের সাথে আমাদের তৃণমূলে যারা আছেন, উন্নয়নের ক্ষেত্রে বাদ বিচার বাদ দিন, চলুন না একসাথে গিয়ে আমরা ব্লাড ব্যাংকের জন্য। খুব গুরুত্বপূর্ণ চন্দনবাবু, উন্নয়নের ক্ষেত্রে অন্য কোনো কথা নয়, ব্লাড ব্যাংকের ক্ষেত্রে কথা বলুন, তাহলে চেষ্টা হবে। কি বলবেন? বলবেন কথা। আপনারা জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং এই স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর পরিবর্তন এবং উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার
সদা সচেষ্ট, বিশেষ করে জলপাইগুড়ি জেলায়। এখানে প্রচুর সাব সেন্টার তৈরি হয়েছে, তার নার্সিং ক্যাপাসিটি ডেভেলপড হয়েছে, প্রচুর চিকিৎসকদের এখানে জলপাইগুড়িতে আসছেন। তো ব্লাড ব্যাংকের উনি যেটা বলেন, উনি সমাজসেবী একজন জলপাইগুড়ি শহরের। আমরা নিশ্চয়ই আপনার যে বক্তব্য, সেই বক্তব্য স্বাস্থ্য দপ্তরকে অবগত করব, এবং আমিও এটা আপনার বক্তব্যের সঙ্গে একমত যে এটার একটা প্রয়োজনীয়তা আছে। খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে ঐক্যমত্য হওয়া, তৃণমূল হোক বিজেপির হোক, এই ইস্যুতে এটা আমার মনে হয় সাধুবাদযোগ্য অবশ্যই করে যে ইস্যুগুলো অন্ততপক্ষে অ্যাড্রেস হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ অন্ততপক্ষে মনে হয়েছে। ভাস্করবাবু, শিক্ষাক্ষেত্রে মূলত জলপাইগুড়ির পরিকাঠামো দিক থেকে আর কোন কোন দিকে নজর দিলে ছাত্রছাত্রীদের আশা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ভালো হয় বলে আপনার মনে? একটা প্রতিষ্ঠানকে চালনা করতে অনেক দিক তো মাথায় রাখতে হয়। জলপাইগুড়িকে বলা হয় বেসিক্যালি যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ নর্থ বেঙ্গল, এবং জলপাইগুড়ি শহর বা জলপাইগুড়ি জেলা একটা পূর্ণাঙ্গ পরিকাঠামো আছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। কারণ এই জেলায় আমরা এখন মেডিকেল কলেজ পেয়েছি, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ল কলেজ আছে, ফার্মাসি কলেজ আছে, এবং বলা হয় জলপাইগুড়ি ফার্মাসি কলেজটি ভারতবর্ষের প্রথম ফার্মাসি কলেজ, এবং ম্যানেজমেন্ট কলেজ তো রয়েছে যেটা আমাদের EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। অ্যাপার্ট ফ্রম প্রচুর জেনারেল কলেজ রয়েছে। তো শিক্ষার ক্ষেত্রে জলপাইগুড়িতে সুযোগ সুবিধা এখন খুবই বেশি, এবং ছেলেমেয়েরা কিন্তু পড়ছে, জলপাইগুড়িতেই পড়ছে। এবং জলপাইগুড়ির একটা বিশেষ দিক আমরা রিসেন্টলি দেখেছি, জলপাইগুড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যখন সাকসেসফুল হচ্ছে, কাজ করছে, আবার নিজের শহরে ফিরে এসে এন্টারপ্রেনারশিপে ভীষণ উদ্যোগী হয়েছে। এটা খুবই একটা ভালো লাগার জায়গা, এবং EILM কলকাতা কিন্তু ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেক বছর ইয়ং এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড একটা করে, এবং ওদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিই। খুব ভালো, আপনি এই যে উদ্যোগের কথা বললেন, তার সঙ্গে ইয়াং জেনারেশন, ইনফ্যাক্ট আমরা যখন পুরস্কার দিচ্ছিলাম বা স্মারক দিচ্ছিলাম, তখন এই ইয়াংদের উপস্থিতি আমাদেরকে আরও বেশি পরিমাণে ইন্সপায়ার করছে। মনোজবাবু, আপনার কাছে আসবো। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আপনি বা আপনার সংস্থা যেমন চেষ্টা করছেন, তার পাশাপাশি মানুষের উদ্যোগ, মানুষের পাশে থাকা, প্রশাসনের চেষ্টায় আর কোন কোন দিকে নজর দিলে মনে হয় জলপাইগুড়ির মানুষের উপকার হবে? জলপাইগুড়িতে অনেকগুলো টেকনিক্যাল কলেজ এবং ডিগ্রি কলেজ রয়েছে। তারপরেও বলবো ভারতবর্ষের প্রথম কলেজ হিসাবে ফার্মাসি কলেজ যেমন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, কিন্তু মনে রাখবেন সেখানে যবে স্টার্ট হয়েছিল সেই কলেজটি, সেদিন থেকে আজকে অবধি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জনসংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটি মাত্রই ফার্মাসি কলেজ আছে, তার বাইরে আরও দু একটা কলেজের দরকার, কারণ 60 জন বা 80 জনের বেশি পড়তে পারে না। তার সাথে সাথে আমি আমার প্রাণের শহর ময়নাগুড়ির কথা বলি। শিক্ষাক্ষেত্রে আমি বহুদিন কাজ করেছি জলপাইগুড়ি মহিলা মহাবিদ্যালয় PD ওমেন্স কলেজে। আমি দেখতে পেয়েছি আমাদের ময়নাগুড়িতে একটা কলেজ স্থাপন হয়েছে, এবং সেটা এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ময়নাগুড়ি কলেজ B+ গ্রেডও পেয়েছে, খুব ভালো। কিন্তু সেখানে 7000 ছাত্র প্রত্যেক বছর পড়াশোনা করে, যেখানে আমি ইউনিভার্সিটির VT টিমের মেম্বার হিসেবে যখন সেখানে এক্সামের ডিউটি করতে যাই, তখন দেখেছি যে সেখানে বসবার মতো জায়গার পরিকাঠামোর অভাব আছে। এই জন্যে আমি মনে করি যে একটি ময়নাগুড়িতে মহিলা কলেজ স্থাপনের খুব বিশেষ প্রয়োজন। আরেকটি কথা বলতেই হয়, ময়নাগুড়ি দমোহনী এখানে রেল স্টেশনের প্রায় 400 একর জায়গা আনইউজড হয়ে আছে। চন্দনবাবু এখানে আছেন, শ্যামবাবু আছেন, সভাধিপতি আছেন, MLA আছেন। সবার কাছে অনুরোধ করব, সেই আনইউজড যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যদি একটা এইমসের ধাঁচে কোনো একটা বড় হাসপাতাল করা যায়, যদিও রাজ্য সরকারের। আমি একটুখানি আটকাচ্ছি, আপনি প্রস্তাব দিলেন, কৃষ্ণাদি রয়েছে, কৃষ্ণাদি আমি বিড়ম্বনায় ফেলবো না কোনোভাবেই। মানে এই প্রস্তাবটা উনি দিচ্ছেন একদম আন্তরিকভাবে, মানে যাতে মানুষের কিছু করা যায়। অন্ততপক্ষে চিঠি লেখা, অন্ততপক্ষে মানুষকে বলা, সরকারকে জানা। কেন্দ্রের বিষয়টা আমি জিজ্ঞেস করছি, রাজ্যের তরফ থেকে, আপনাদের তরফ থেকে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। সর্বপ্রথমে আমি বলবো যে ওখানে যে জমির পরিমাণটা আছে, সেই জমির পরিমাণটা আমাদের নজরে নেই। মাস্টারমশাই যদি ওই জমির পরিমাণটা জানেন, তাহলে সেটা যদি আমাদের জেলা পরিষদে নজরে নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা একটু এগিয়ে যেতে পারবো। কেন্দ্রের ভূমিকা এক্ষেত্রে কি হতে পারে? তারা চেষ্টা করবে। উনি কিন্তু দু ক্ষেত্রকেই বলেছেন। দেখুন, আমি প্রথমেই বলি, আমাদের সামনের সারিতে বসে আছেন কার্তিক দা বলে একজন, যিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি শহরে কাজ করেন, কিন্তু এটা নিয়ে তিনি অনেক দৌড়ঝাঁপ করেছেন, এবং আমি নিজে
সেই জায়গায় গিয়েছি। রেলের যতখানি জায়গায় জায়গা আছে অনেক প্রিন্ট মিডিয়াকে নিয়ে গেছি, কিছু করবেন? হ্যাঁ, আমরা দেখিয়েছি। সেখানে এমসের জন্য যিনি সেটা বলেছেন, অলরেডি প্রপোজাল আমাদের সাংসদের মাধ্যমে আমরা দিয়েছি, জায়গা ভিজিট করিয়েছি, কেন্দ্রের কাছে প্রপোজাল সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। যদি কোনো ক্ষেত্রে মেডিকেল কলেজে অসুবিধা হয়, না করা যায়, তাহলে বলেছি সেখানে রেলের যাতে কোনো ইন্ডাস্ট্রি কিছু করা হয়, যাতে উত্তরবঙ্গের প্রচুর মানুষ সেখানে একটা কাজের কর্মসংস্থান হবে। খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে সকলে মিলে একটা মিলিত কনসাস, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের কাছে খুব বেশি পরিমাণে পজিটিভ অ্যাক্টিভিটি জলপাইগুড়ির ক্ষেত্রে বাংলার কথা করতে এসে অন্ততপক্ষে মনে এসছে। আমরা সময় অনুপাতে বিভিন্ন ক্ষেত্র ধরার চেষ্টা করব। কর্মসংস্থান, চন্দনবাবু আপনার কাছে প্রশ্ন। কর্মসংস্থানে রাজ্যের ভূমিকা জলপাইগুড়ির পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন? কেনই বা জলপাইগুড়ি থেকে পরিযায়ী শ্রমিককে বিভিন্ন জায়গায় যেতে হবে? পরিযায়ী শ্রমিক কেন জলপাইগুড়ি থেকে চলে যাবে? কেন এই পরিস্থিতি তৈরি হবে? দায় কার? বিষয়টা হচ্ছে কর্মসংস্থান, গ্রামীণ কর্মসংস্থান যেটা, সেটা আপনারা জানেন 100 দিনের কাজ একটা বড় কাজ ছিল এবং সেটাকে সম্পদ তৈরি হতো গ্রামের। এবং সেই 100 দিনের কাজের যে অর্থ, সেই অর্থ কোনো একটা রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়, ফলে গ্রামের যে অর্থনীতিটা, সেই অর্থনীতিতে একটা বড় আঘাত লাগে। এছাড়াও যে আপনি বললেন কর্মসংস্থান, গ্রামের কৃষি ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান, কোঅপারেটিভ ডিপার্টমেন্টের মাধ্যমে কর্মসংস্থান, সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে কর্মসংস্থান, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান, সে বিষয়ে কিন্তু রাজ্য সরকার সচেষ্ট। এবং তার পরিসংখ্যান যদি আপনি চান, আমি পরিসংখ্যান ভিত্তিক দিতে পারি। কিন্তু জলপাইগুড়ির কথাই বলছি আমি। এবং আপনাকে আগেও যেটা বললাম, যে গোপালবাবু কিছুক্ষণ আগে যেটা বললেন, এই জলপাইগুড়ি চা একটা বড় শিল্প। সেই শিল্পে যে কর্মসংস্থান, সেই চা বাগানগুলো যেহেতু চলছে, সেহেতু সেই কর্মসংস্থান উনি তো বলছেন চলছে না। না না, সেটা তো ওনার বক্তব্য। কিন্তু আপনি যদি টি বোর্ড, আপনি যদি টিআরএ, তাদের কাছ থেকে যদি তথ্য নেন, আপনি যদি ক্ষুদ্র চা শিল্পের সঙ্গে যুক্ত গোপালবাবু এখানে আছেন, গোপালবাবুকে প্রশ্ন করে দেখতে পারবেন যে জলপাইগুড়িতে বর্তমানে যে চা বাগানের যে পরিস্থিতি এবং আজ থেকে 2011 আগের যে পরিস্থিতি ছিল, তাতে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসছে কিনা, গঠনমূলক পরিবর্তন এসছে? গঠনমূলক পরিবর্তন সত্যি এসছে না, বিষয়টা দেখুন, গঠনমূলক পরিবর্তন একটা এসেছে যে খোলা বাগানগুলো ছিল, সেই বাগানগুলো বন্ধ হয়ে গেছে। যেখানে ধোঁয়া উঠতো, সেই ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে। আর সেগুলো এখন ট্যুরিজম একটা নাম করে নিয়ে কিছু মানুষের পকেট ভর্তি করার জন্য সেই চা বাগানের জমিগুলো লিজে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চা বাগানের এই অপ্রাসঙ্গিক কথাগুলো বলে আজকের যে সভার যে মান, সেই মানকে আমি নিচে নামাবার চেষ্টা করব না। কিন্তু আমি যেটা বলবো, উনি যেটা বললেন, রেড ব্যাংক চা বাগান, আজকে চামুরচি চা বাগান, বিভিন্ন চা বাগানগুলো, যে 14টি চা বাগান বন্ধ ছিল 2011-তে। তো আজকে সেই চা বাগানগুলো, এবং আপনি জানেন যে টি কর্পোরেশন, স্টেট গভর্নমেন্টের একটা কর্পোরেশন আছে, তাদের যে সমস্ত বাগানগুলো ছিল, আজকে তাদের অবস্থাগুলো দেখুন। এবং শিক্ষার বিষয়েও আমি বলছি আপনাকে, কর্মসংস্থান কেবলমাত্র এই ক্ষেত্রের বাইরেও শিক্ষার ব্যবস্থা। আজকে উনি আছেন, ওনাকে জিজ্ঞেস করুন যে ওনার ইনস্টিটিউশনে কর্মসংস্থান উনি কজনকে দিতে পারছেন। এবং আরেকজন যে শিক্ষামন্ত্রী আছেন, ওনাকেও জিজ্ঞেস করুন। এডুকেশন সেক্টরেও প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। কেবলমাত্র সরকারি দপ্তরে গিয়ে চাকরি নয়, বরঞ্চ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জায়গায় কর্মসংস্থানের সুযোগ ছিল, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে সংকুচিত করে এমন জায়গায় পৌঁছচ্ছে যে মানুষ এখন আর কেন্দ্রীয় সরকারের চাকরি। কেন্দ্রের ভূমিকা আমরা জানার চেষ্টা করব। প্লিজ তার আগে আমি একটুখানি দর্শকদের প্রশ্ন নিয়ে নেব। আপনারা প্রশ্ন করুন। প্রদ্যুৎ, অরূপ, একটু হাত তুলুন, প্রশ্ন প্লিজ। হ্যাঁ বলুন। আমাদের জলপাইগুড়ি শহর এবং শহরতলি কিছু সমস্যা তুলে ধরতে চাই। আমি একজন সাধারণ বৈদ্যুতিক কাজের সাথে যুক্ত। গত কয়েক বছর ধরে দৌমনি, আমাদের যেটা বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, সেখানে একটা সময় রেলের ওয়ার্কশপ ছিল, স্টিম ইঞ্জিনের কারখানা ছিল। সেখানে কিন্তু জমিটা এখন খালি হয়ে পড়ে আছে। আনুমানিক শোনা কথা 450 একর জমি। সেখানে দেখেন আমাদের জমি জটের জন্য এইমস হতে পারলো না, রায়গঞ্জ থেকে চলে গেল। এটা আমরা বলেছি, প্রসঙ্গটা তুলেছি এবং উনি বলেছেন সেটা চেষ্টা হচ্ছে। আমরা রিপিট করব না, আমরা অন্য বিষয়ে আসার চেষ্টা করব। ভাস্কর বাবু, শিক্ষাক্ষেত্রের কথা চন্দনবাবু উল্লেখ করলেন যে কার্যক্ষেত্রে যাতে মানুষ কাজ পায়, এগিয়ে যায়, শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারিভাবেও চেষ্টা হচ্ছে না, অবশ্যই হচ্ছে। কারণ কি, চাকরি পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে ডিগ্রি তো ইম্পর্টেন্টই, তার সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট স্কিল। তো স্কিল বাড়ানোর জন্য কেন্দ্র সরকার যেমন রাজ্য সরকারেরও প্রচুর প্রকল্প রয়েছে, ছেলেমেয়েরা তার সুবিধা পাচ্ছে। এবং
এবং আমরা দেখেছি আমাদের যখন ম্যানেজমেন্ট কলেজ 6 বছর আগে এখানে তৈরি হয়, অনেকেই বলেছিল ব্যাপারটা ভুল, একটা মেট্রো শহর ছাড়া ম্যানেজমেন্ট কলেজ সম্ভব নয়, কারণ এখানে কর্মসংস্থান কই। কিন্তু আমাদের এখানকার ছেলেমেয়েরা উত্তরবঙ্গেরই বিভিন্ন জায়গায় ভালো ভালো চাকরি পাচ্ছে। এখানে আপনি হেলথ কেয়ারে দেখবেন জলপাইগুড়ি শিলিগুড়ি মিলে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে, চাকরির সুযোগ রয়েছে, প্রত্যেকের জন্য রয়েছে, যেটা খুব ভীষণভাবে দরকার স্কিল ডেভেলপমেন্ট। তার জন্য আমি যা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করছে একদম ঠিক, আরও বেশি একটু অগ্রণী হওয়ার জন্য অনুরোধ করব। মনোজবাবু, কর্মসংস্থানের ক্ষেত্রে কি মনে হচ্ছে, কোথায় দাঁড়িয়ে? প্লিজ আসবো প্লিজ। কয়েকটি ট্রাইবাল ভিলেজের সাথে আমি যুক্ত আছি, প্রতি সপ্তাহেই সেখানে যাওয়া আসা আছে। সেখানটায় সেই সমস্ত মহিলাদের বা পুরুষদের চা বাগান ছাড়া যে কর্মকাণ্ড রয়েছে, সেখানটায় কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনকেই বলবো, অনুরোধ করব যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গেলে ট্যুরিজম যে চলছে, সেই ট্যুরিজমে ওদেরই নিজস্ব কিছু সম্পদ হাতে তৈরি করে হ্যান্ডিক্রাফট যেটাকে বলে সেটাকে দেওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার এটা করেছিল, কিন্তু বর্তমানে সেগুলো ঠিকঠাক করে চলছে না, কারণ ওটা আমি জানি আর কি, মানে ওইখানে প্রশিক্ষণের ব্যবস্থা করাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি ময়নাগুড়ির কথা দুটো বলছি, খুব ইম্পর্টেন্ট কথা, চন্দনদা খুব ভালোভাবেই জানেন। বার্নিশ এবং রোডের যে জায়গা, সেখানটায় তাঁত শিল্পী প্রচুর ছিল, বর্তমানে তাঁত শিল্পটা ঢুকছে। আর ময়নাগুড়ির টাকাটুলি অঞ্চলে রেশম কীটের চাষ হতো প্রচুর পরিমাণে, সেখানে প্রচুর পরিমাণে মানুষ কাজ করত। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সভাধিপতি চন্দনবাবু, এখানে আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখবো, সেইটা মার্কেটিংয়ের অভাবে বন্ধ হয়ে গেছে। দেখা যাক, তার জন্য আমি অপেক্ষা করতে হবে। আমি একটু স্পেসিফিক প্রশ্নে আসি যেগুলো খুব বেশি পরিমাণে দরকার। 1, করলা নদীর সংস্কার। 2, বিভিন্ন ব্লকে রাস্তা খারাপ। 3, টোটোর অত্যাচারের অভিযোগ এবং রাস্তা সংকীর্ণ হয়ে থাকা জলপাইগুড়ি শহর ঘিঞ্জি হয়ে যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে। চন্দনবাবু, ভাবনা কি? প্রথমেই আসি যে আপনি কর্মসংস্থানের কথা বললেন এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিও রাজ্য সরকার ব্যর্থ হয়ে এদিকে অঙ্গুলি হেলন করলেন। তো বিষয়টা হচ্ছে এই আবার একই জায়গা, এই কর্মসংস্থান দেখতে গিয়েই কিন্তু এই যে টোটোর যে কথাটা বলছেন তার উপরে একটা এফেক্ট হচ্ছে। আমরা চাইছি যে জলপাইগুড়ি শহরে যে পরিমাণ টোটো, সেই পরিমাণ টোটোকে আস্তে আস্তে নিয়ন্ত্রিত করবার। ন্যাচারালি রাজ্য সরকার পরিষ্কারভাবে, রাজ্য সরকারও সচেষ্ট হচ্ছেন এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবার জন্য, এবং স্পেসিফিক এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের সারফেস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে আইন, সে আইন মোতাবেকই এই কাজ হয়। তো তাতে কিছু নির্দিষ্ট করা ম্যানুফ্যাকচারের কাছ থেকে টোটোগুলো নিতে হবে, সেগুলো সেই ধরনের গাইডলাইন ইমপ্লিমেন্টেড হচ্ছে ধীরে ধীরে। রাস্তার কথা কৃষ্ণাদির কাছেও আমি চেষ্টা করবো আসার এই প্রসঙ্গ নিয়ে। রাস্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে সংকীর্ণ, খারাপ, মেরামতির জন্য চেষ্টা করা হচ্ছে না, করলা নদীর সংস্কার হচ্ছে না। সংক্ষেপে, আমরা বাংলা আবাস যোজনা করছি, আমরা 100 দিনের কাজের কেন্দ্রীয় সরকারের যাদের টাকা দেওয়ার কথা তাদের টাকা আমরা দিচ্ছি, রাজ্য সরকার দিচ্ছে, এবং বাংলার রাস্তা তৈরি করবারও একটা প্রকল্প ছিল কেন্দ্রীয় সরকারের। সেই রাস্তা আমি বলছি সেই অর্থের যে যোগান আপনারা করবেন বলেই তো আপনারা শাসক দল। অবশ্যই অবশ্যই আপনারাই তো রাজ্য সরকার। অর্থের যোগান বা সেই অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এতগুলো অভিযোগ সব তো আপনার দিকে আসছে, এই জন্যই আমি আটকে ছিলাম। বলুন। প্রথমেই বলতে চাই, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক গ্রামীণ স্তর থেকে ছেলে মেয়েদের শিক্ষিত করার ট্রেনিং চলছে। ধূপগুড়িতে আছে, জলপাইগুড়িতে আছে। উনি বলতে পারবেন যে গ্রামের সবই চলছে, পরিণতি কোথায়? না, যদি এটাই উনি যদি এটাকে যদি কর্মক্ষেত্রে বলেন, তাহলে তো কেন্দ্র সরকার থেকে করা হচ্ছে, সেখানে করতে দিচ্ছেন না। উনি তো বলছেন কেন্দ্রের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমি যেখানে আপনাকে তথ্য দিচ্ছি, ধূপগুড়িকে যান, জলপাইগুড়ি যান। আমি তো বসে রয়েছি জলপাইগুড়িতে। শুনুন, রাজনৈতিক স্বার্থে অনেক কিছু বলতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে ভোকাল ফর লোকাল। আমাদের লোকাল প্রোডাক্টগুলোকে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রতি ক্ষেত্রেই অর্থ বিনিয়োগ করছেন, কিন্তু রাজ্যে যারা উনি তো প্রথম অভিযোগ করেছেন যে অকশন বন্ধ হয়ে রয়েছে। কি উদ্যোগ নিলেন? ওনারা কোনো মতে কেন্দ্রের নামটা নিতে চাইছেন না, শুধু স্টিকার পাল্টে দিয়ে নিজের নামটা করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী স্টিকার পাল্টাচ্ছেন। বিষয়টা স্টিকারের না, মানুষ তো আর স্টিকার বুঝবে না, মানুষ বুঝবে তার চলার পথটা তৈরি হচ্ছে কিনা। বিষয়টা হচ্ছে যে রাজ্যের থেকে আমরা জিএসটির নামে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাব,
আর কেন্দ্রীয় সরকারের নিজস্ব তহবিল সমৃদ্ধ করে মহোৎসব করবে, রাজ্যে এটা চলবে না, পশ্চিমবঙ্গে এটা চলবে না। আমি জানি এই বিতর্কের অনেকগুলো দিক রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, আমাকেও আলোচনা শেষ করতে হবে। আমি প্রত্যেকের কাছে সংক্ষেপে জাস্ট এক লাইনে জানতে চাইবো, জলপাইগুড়ির উন্নয়নে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে বিষয়। প্রথমেই মনোজবাবু, শব্দে বলুন তিনটে বিষয় কি কি হলে ভালো হয়। মহিলা কলেজ একটা চাই, মহিলা কলেজ, আর ফার্মাসি কলেজ হলে ভালো, আর কর্মমুখী শিক্ষার প্রতি জোর দিলে, দুই সরকারের কাছে আবেদন কর্মমুখী শিক্ষার দিকে জোর দিয়ে কর্মসংস্থানে ব্রতী করা। ভাস্কর বাবু প্লিজ শব্দে বলুন তিনটে বিষয় যেটা এই মুহূর্তে মোস্ট ভাইটাল ফর জলপাইগুড়ি। আমি সবার প্রথমে এখানে একটা কথাই বলবো যে রেল যোগাযোগ জলপাইগুড়ি শহরের আরও ভালো হওয়া উচিত, এবং আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন যেটা রয়েছে সেখানে আমরা প্রচুর ট্রেনের স্টপেজ পাই না, ছেলেমেয়েদেরকে হয়তো এনজিপি অবধি চলে যেতে হয়, আবার ফেরত আসতে হয়। সুতরাং এখানে বন্দে ভারতের স্টপেজ হোক, রাজধানীর স্টপেজ হোক, সমস্ত বড় বড় ইম্পর্টেন্ট ট্রেনগুলোর স্টপেজ হোক, এটা প্রথম কথা। শ্যামবাবু, উনি যেটা বলেছেন সেটা আমরা অলরেডি করা আছে, আমি তথ্য দিতে পারি। বন্দে ভারত এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে আগামী বর্ষে চলবে, ওনার মনোকামনা পূর্ণ হবে। অনেকগুলো ট্রেনের নতুন নতুন স্টপেজ হয়েছে। আমরা চাই এমস হাসপাতাল, আমরা বঞ্চিত, উত্তরবঙ্গ বঞ্চিত। তিনটে শব্দে জলপাইগুড়ির কোন 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 তিনটে দিক সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, জ্বলন্ত ইস্যু, বার্নিং ইস্যু? একদম বলছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য আর হচ্ছে পরিষেবা। অপেক্ষা করতে হবে। চন্দনবাবু, বিষয়টা হচ্ছে জলপাইগুড়ি যেটা সকলেই বলছেন না, একটা বড় ইস্যু, সেটা হচ্ছে নদী ভাঙন এবং প্লাবন। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে অর্থ, মানসবাবু দিল্লিতে প্রতিনিধি দল নিয়ে যাবেন বলছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক উত্তরবঙ্গ থেকে যারা নির্বাচিত, তারা সেই প্রতিনিধি দলে যেতে রাজি নন। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনটে শব্দ, তিনটে বিষয় যেটা এই মুহূর্তে জলপাইগুড়ি মানুষ হিসেবে খুব দরকার। প্রথম কথা হচ্ছে যে জলপাইগুড়ি শহর যদি বলতে হয়, তাহলে জলপাইগুড়ি শহরের ড্রেনেজ সিস্টেম এবং জলবদ্ধতার সমস্যাটা একটা বড় সমস্যা। এবং এডুকেশন সেক্টরের ক্ষেত্রে যদি বলি যে এখানে আরও প্রান্তিক এলাকায় যারা আছেন, এডুকেশন সিস্টেম আছে কিন্তু তাদেরকে এডুকেশনের মধ্যে এনগেজ করা। এবং আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে এখানে কৃষিভিত্তিক যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটার দিকে সরকার যেভাবে চেষ্টা করছে, সাধারণ মানুষকেও এবং কৃষকের পরিবারের যারা মানুষ তাদেরকেও এই ব্যবস্থার মধ্যে। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো সমস্ত কিছুর মধ্যেই জড়িত। সাধারণ মানুষ তো চেষ্টা করছে, আমিও সাধারণ মানুষ। চন্দনবাবু, আপনাদের সবাইকে ধন্যবাদ। সাধারণের মধ্যে অসাধারণ হয়ে বাংলার কথায় জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির কথা তুলে ধরলো। আমাদের প্রত্যেক অতিথিকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। চোখ রাখুন জি24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।